আপনারা সবাই জানেন যে আজকে মোহাম্মদ শাহেদ গ্রেফতার হয়েছে। দুদিন আগে ডাক্তার সাবরিনা আটক হয়েছেন এবং তার কয়েকদিন আগে আরিফ চৌধুরীও তিনি আটক হয়েছেন বা গ্রেফতার হয়েছেন। সবই আসলে স্বাস্থ্য খাতের দুর্বৃত্তায়নের দায়ে। আমাদের প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থায় বা আমাদের এই প্রচলিত সমাজ ব্যবস্থায় শুধু কি এরাই দুর্বৃত্ত? এদের বাইরে কি আর কোনো দুর্বৃত্ত নেই? আরেকটি বড় প্রশ্ন আমাদের সবার মনেই তৈরি হয়েছে, এই শাহেদ, সাবরিনা বা আরিফ চৌধুরীদেরকে তৈরি করে কারা? কারা তাদেরকে আসলে এত কিছু গোপন করে কাঠামোর মধ্যে ঢোকায় এবং সুযোগ সুবিধা নেওয়ার ব্যবস্থা করে দেয়? আজকে সেই প্রসঙ্গে কথা বলতে চাই। আসলে এই স্বাস্থ্য কাঠামো এবং তার সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে দুর্বৃত্তায়ন, এই সমস্ত পেছনে আসলে কারা কাজ করছেন, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে কিনা? আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। আলোচনার বিষয়বস্তু আগেই বলেছি, একটু সুন্দর করে বিষয়বস্তুটি বলি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু অভিযান স্বাস্থ্য খাতের দুর্নীতিবাজদের বিরুদ্ধে। যারা আমাদের সঙ্গে আলোচক হিসেবে আছেন তারা সামাজিক এবং শারীরিক দূরত্বের কথা বিবেচনা করে প্রত্যেকের অবস্থান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে আলাপ করাতে চাই। আমাদের সঙ্গে আছেন জনাব শফি আহমেদ, আওয়ামী লীগ নেতা এবং সাবেক ছাত্র নেতা। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এমপি, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আরও আছেন সিনিয়র সাংবাদিক গোলাম মুর্তজা। আপনাকে স্বাগত জানাচ্ছি। যারা টিভি সেটের সঙ্গে আছেন তারা তো আমাদের সঙ্গে আছেনই, এবং যারা এই মুহূর্তে আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারা চাইলে নিউজ 24-এর ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমরা কথা বলতে চাই, শাহেদ, সাবরিনা বা আরিফদের মতো দুর্বৃত্তদেরকে কারা আসলে কাঠামোতে জায়গা দেয়? এদের বাইরে বাকি দুর্বৃত্তদের ব্যাপারে আসলে কি ধরনের উদ্যোগ গ্রহণ করা উচিত বা গ্রহণ করা আদৌ হবে কিনা? গোলাম মুর্তজা, আপনার কাছে আমার এটি প্রথম প্রশ্ন। জি, ধন্যবাদ আপনাকে। প্রথমত কথা, শাহেদের মতো এরকম একজন দুর্বৃত্ত, এরকম একজন প্রতারক, যিনি শুধু আর্থিক প্রতারকই নন, যার প্রতারণার কারণে বাংলাদেশের বর্তমান সময়ের স্বাস্থ্য ব্যবস্থা একটা তছনছ অবস্থার মধ্যে গিয়ে পড়েছে, যার প্রতারণার কারণে নিঃসন্দেহে যারা কোভিড-19 পজিটিভ ছিলেন তাদের অনেককে যেহেতু কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার প্রেক্ষিতে ওই ব্যক্তিরা পরিবারের সদস্য সহ আশেপাশের আরো বহু মানুষকে আক্রান্ত করেছেন। যদি প্রকৃত অনুসন্ধান হয় তাহলে দেখা যাবে যে এই শাহেদের ওই ভুয়া সার্টিফিকেটের কারণে কিছু মানুষ হয়তো মারাও গেছে। শাহেদের এই ভুয়া সার্টিফিকেটের কারণে ইটালি বা ইউরোপে বাংলাদেশের ইমেজ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইটালির প্রথম সারির পত্রিকাগুলো বাংলাদেশের ভুয়া স্বাস্থ্য বাণিজ্য, ভুয়া স্বাস্থ্য সনদের বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশ করেছে। এই সংবাদগুলো থেকে এই ইমেজ পুনরুদ্ধার করা হুট করে সম্ভব নয়। এটি গেল একটি দিক। এখন আপনার আরেকটা প্রশ্নের অংশ ছিল যে এর বিরুদ্ধে একটা অভিযান শুরু হয়েছে কিনা এবং এই দুর্বৃত্তদের কারা তৈরি করে। প্রথমত কথা হচ্ছে, শাহেদকে গ্রেপ্তার করা, ডাক্তার সাবরিনাকে গ্রেপ্তার করা, আরিফকে গ্রেপ্তার করা, এগুলোকে আমরা সাধুবাদ জানাই। যে ঘটনাগুলো সামনে এসেছে সেগুলোকে গ্রেপ্তার করা হচ্ছে, আমরা সাধুবাদ জানাই। প্রশ্ন হচ্ছে, একটি হচ্ছে রোগ, আরেকটি হচ্ছে রোগের উপসর্গ। কোভিড-19 রোগে কিছু মানুষ মারা যাচ্ছে, উপসর্গে কিছু মানুষ মারা যাচ্ছে। এখন আমরা কোনটাকে বেশি গুরুত্ব দিব? আমরা কি রোগকে বেশি গুরুত্ব দিব না কোভিড-19 এর যে উপসর্গ সেটাকে বেশি গুরুত্ব দিব? নিঃসন্দেহে আমরা রোগকে বেশি গুরুত্ব দিব। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা স্বাস্থ্য খাতের, আমি অন্যান্য জায়গাতে যাই না, শুধু স্বাস্থ্য খাতের জায়গাতে থাকি। স্বাস্থ্য খাতে বর্তমান সময়ে আমরা যে অন্যায়, অনিয়ম, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, প্রতারণা ঘটনাগুলো দেখছি, সেই ঘটনাগুলোর ক্ষেত্রে একজন শাহেদ, একজন সাবরিনা বা একজন আরিফ, এরা হচ্ছে উপসর্গ। মূল রোগটি হচ্ছে এদেরকে যারা তৈরি করেছে তারা হচ্ছেন মূল রোগ। তৈরি কারা করেছেন? ধরুন আমি যদি শুধু শাহেদ, সাবরিনা আর আরিফের এই তিনটি ঘটনার কথা উপলক্ষ করি, তাহলে দেখব যে আরিফ এবং সাবরিনার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটি হচ্ছে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের একজন এসে একদিন বলল যে আমার একটি সংস্থা আছে, সেই সংস্থা দিয়ে আমি কোভিড-19 এর নমুনা সংগ্রহ করতে চাই। বাংলাদেশের স্বাস্থ্য খাতের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের, স্বাস্থ্য অধিদপ্তরের কোনো মানুষ সেটি যাচাই বাছাই করে দেখলেন না যে আদৌ এরকম কোনো প্রতিষ্ঠান আছে কি নাই। তার মানে হচ্ছে দায় কার? দায় হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের। দায় হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি পরিচালনা করছেন, মহাপরিচালক, তার দায় হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় যিনি পরিচালনা করছেন সেই মন্ত্রীর। এখানে রোগ হচ্ছে মন্ত্রী এবং স্বাস্থ্য খাতের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তিনি।
কিন্তু আমরা দেখছি সেই জায়গাটি নিয়ে কোনো উচ্চবাচ্য নেই, সেই জায়গাটি কোনো জবাবদিহিতা নেই, সেই জায়গাটিতে জবাবদিহিতার আওতায় আনার কোনো প্রক্রিয়া বা কোনো কিছু নেই। একটি বিষয় খুব বড় করে বলা হচ্ছে যে যেখানে যে ঘটনা ঘটছে সেটা প্রকাশিত হচ্ছে, প্রকাশিত হওয়ার পর আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা ধরছি। দেখেন, জনগণ বা সংবাদ মাধ্যম তাদের হাতে কোনো ক্ষমতা নাই গ্রেপ্তার করার বা ব্যবস্থা নেওয়ার। গণমাধ্যম সংবাদ প্রকাশ করতে পারে, জনগণ বিক্ষুব্ধ হতে পারে, আমি শেষ করছি, জনগণ বিক্ষুব্ধ হতে পারে, বিক্ষুব্ধ হয়ে কথা বলতে পারে। জনগণ যখন বিক্ষুব্ধ হয়ে কথা বলছে তার বিরুদ্ধে আপনি ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করছেন। সংবাদ মাধ্যম যখন কথা বলছে, সংবাদ মাধ্যমের সমালোচনার আপনি সব ক্ষেত্রে গুরুত্ব দিয়ে নিচ্ছেন না। আপনি 10টি ঘটনার ক্ষেত্রে 1-2টি ঘটনায় ব্যবস্থা নিচ্ছেন, ব্যবস্থা নিয়ে গ্রেপ্তার করছেন, গ্রেপ্তার করে আপনি সেটিকে বাহবা পেতে চাচ্ছেন যে যেখানে যা ঘটছে সেটি আমি ব্যবস্থা নিচ্ছি। মনে রাখতে হবে, আপনার দায়িত্বই ব্যবস্থা নেয়া, আপনার দায়িত্ব দুর্বৃত্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, আপনার দায়িত্ব প্রতারকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, আপনার দায়িত্ব প্রতারক তৈরি করা নয়। আমরা এখানে দেখছি পৃষ্ঠপোষকতা দিয়ে প্রতারক তৈরি করা হচ্ছে, সেই প্রতারকদের পেছনে দৌড়ে সময় অপচয় করা হচ্ছে, আর দেশের সাধারণ মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, দেশের দরিদ্র মানুষ অভুক্ত। জি, গোলাম মুর্তজা, আপনার একটি পয়েন্ট আমরা গ্রহণ করলাম যে আসলে যারা দুর্বৃত্তায়ন করছেন তাদেরকে এক ধরনের পৃষ্ঠপোষকতা করছেন কাঠামোর মধ্যে যারা আছেন। আমরা শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে একটু আসতে চাই এই প্রসঙ্গ নিয়ে। আমরা দেখেছি এই প্রসঙ্গে জাতীয় সংসদেও কথা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই করোনাকালীন সময়ের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। আজকে শাহেদ ধরা পড়লো, সাবরিনা ধরা পড়েছে, আরিফ ধরা পড়েছে, কিন্তু এদেরকে যারা তৈরি করে এবং রাজনীতির সঙ্গে যারা যুক্ত হতে দেয় তারাও কি আসলে একইভাবে অপরাধী কিনে, এবং শুদ্ধি অভিযান যদি পরিচালিত হয় তাহলে বাকিদের ব্যাপারে আসলে আপনার কি মূল্যায়ন আছে? দোষ যারা করবে সবাই শাস্তি পেতে হবে, সবাই প্রেক্ষাপটে আসতে হবে, এটা স্বাভাবিক বিষয়। কেন আসছে না, কেন এতদিন পরে ধরা পড়ছে, এর মূল কারণ হচ্ছে আমরা প্রতিষ্ঠান ডেভেলপ করতে পারিনি। ডেমোক্রেসি মানে কিন্তু জাস্ট নট ব্যালট। ডেমোক্রেসি মানে হচ্ছে প্রতিষ্ঠানের ভ্যালুগুলো তৈরি করা, প্রতিষ্ঠানগুলোকে ইন্ডিপেন্ডেন্ট রাখা, ডিসকাশন করা এবং সরকারে যারা থাকবে তাদের শোনার অভ্যাস করা। যত বেশি শুনবেন তত বেশি আপনি ভুল ত্রুটি জানতে পারবেন এবং সমাধান করতে পারবেন। তো আমাদের এখানে এই জিনিসগুলো ধারাবাহিকভাবে করা হয়নি। ধারাবাহিকভাবে করা হতো তাহলে এই ধরনের মানে দুর্নীতিগুলো অনেক আগেই আমাদের দৃশ্যপটে আসতো। কোভিড এর কারণে এটা দ্রুত চলে আসছে। যদি কোভিড না আসতো তাহলে হয়তো বা আরো 10-5 বছরে এই ধরনের গুলো কোনো পরিবর্তন হতো না। এই বিষয়ে একটা ধারাবাহিকতা আছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির ক্ষেত্রে একটা ধারাবাহিকতা আছে এবং দীর্ঘদিন ধরে এটা হচ্ছে। এবং যিনি মন্ত্রী হচ্ছেন, আমি একটা কথা বলে দিলাম, আমার মনে হয় উনি কাগজপাতি সাইন করেন, আর এর বাইরে ওনার খুব বেশি কিছু করার আছে বলে মনে হয় না। এটা অলরেডি একটা সিন্ডিকেট মেনটেন করে। ওখানকার যিনি একজন মানে অফিস সহকারী, তারও কয়েকশো কোটি টাকার মালিক। এখন দায়িত্ব মন্ত্রী, কারণ আমরা ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্টকে বিশ্বাস করি, বা আমরা আমাদের ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্টকে মিনিস্টাররা অবশ্যই ইন্ডিভিজুয়ালি এন্ড কালেকটিভলি পার্লামেন্টের কাছে এবং ন্যাশনালের কাছে দায়ী। এবং যখনই তারা সেই ধরনের কোনো দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন না, তখন স্বাভাবিকভাবে তারা পদত্যাগ করেন অথবা প্রাইম মিনিস্টার তাকে পদত্যাগ করতে বলেন। এখন সংসদে, আমাদের সংসদ হচ্ছে মাত্র 6 দিন। আমরা বারবার বিভিন্ন ফোরামে বলেছিলাম যে ভার্চুয়াল সংসদ করা হোক, ভার্চুয়াল পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি মিটিং করা হোক। আপনি এই চরম ক্রাইসিসে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন মিনিস্ট্রি অফ হেলথ আদৌ কি তারা কোনো মিটিং করতে পেরেছে? আমরা কিন্তু একটি বিষয় দেখেছি, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির যিনি সদস্য তিনি গণমাধ্যমে বলেছেন যে একটি সিন্ডিকেট এখানে রয়েছে। আপনি আপনার কথা বলেছেন যে আসলে যারা এখানে দায়িত্বরত কর্মরত আছেন তাদেরকে হয়তো অন্য কেউ নিয়ন্ত্রণ করছেন। আপনি কি ব্যাপারটি পরিষ্কার করবেন কিনা একটু আমাদেরকে? শামীম হায়দার পাটোয়ারি। এখন মানে পত্রিকা অহরহ নাম চলে আসছে, অসংখ্যবার অসংখ্য মানে পার্চেজে দেখা গেছে, এবং এটা একটা বিশাল সিন্ডিকেট। এবং এটাতে রেভলিউশনারি চেঞ্জ না, এখান থেকে নর্মালি একটি মন্ত্রী চেঞ্জ করে দিলে বা কিছু সচিব চেঞ্জ করলে এটা চেঞ্জ হবে না, এটাতে রেভলিউশনারি চেঞ্জ লাগবে। এবং আমি মনে করি আওয়ামী লীগের ব্যর্থতা হচ্ছে এখানেই যে আওয়ামী লীগ থার্ড টাইম ক্ষমতা থাকার পরে তারা যে প্রথম দিকে আয়রন হ্যান্ডে হানিমুন পিরিয়ড অথবা খুব শক্তভাবে দেশ চালিয়েছে, এই সময় এই রেভলিউশনারি চেঞ্জ গুলো তারা করতে পারে নাই বা করে নাই। এই সময় যদি এই রেভলিউশনারি চেঞ্জ গুলো করা হতো তাহলে আজকে জনগণ এই দুর্ভোগটা করতে পারতো না। এখন আওয়ামী লীগ চাইলেই, এখন আমাদের বাঁচার সময়, কোন রকম বেঁচে থাকার সময়, এখন চাইলেই অনেক কিছু আর করা সম্ভব হবে না। কিন্তু এর আগে আমাদের সুযোগ ছিল। আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসছে কনজিকিউটিভলি, এবং আমি মানে গতকালকে পল্লীবন্ধু এরশাদের মৃত্যুবার্ষিকী ছিল। ব্যারিস্টার শামীম, আপনার কাছে আমার আরেকটি ছোট্ট প্রশ্ন আছে ব্যারিস্টার শামীম, সেটি হচ্ছে যে এই যে শাহেদ রায় কাঠামোতে ঢোকে কিভাবে, আপনি কি মনে করেন?
গতকালকে পল্লীবন্ধু এরশাদের মৃত্যুবার্ষিকী ছিল, উনি ফেডারেল গভর্নমেন্টের কথা বলে গিয়েছেন। আজকে যদি আমাদের দেশে ফেডারেল গভর্নমেন্ট থাকতো, 8টি বা 12টি পার্লামেন্ট, 12টি আপার হাউস, 12টি লোয়ার জি। হাউস, অথবা সেন্ট্রাল একটা লোয়ার হাউস, 12টা বা 8টা সুপ্রিম কোর্ট, তাহলে আমরা কেরালার মতো নিদর্শন হতো। কোনো জায়গায় কেরালা হতো, কোনো জায়গায় বিহার হতো। এখন কেরালা ভালো হয়ে গেছে, কেরালার সাপোর্টটা বিহার নিতে পারছে। আমাদের এখানে সেন্ট্রালাইজ ব্যবস্থা হওয়ার কারণে উপরে যখন রটেন থাকে, একদম তৃণমূলে হসপিটালটা পর্যন্ত এটা সাফার করছে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছে আমি আসবো আবার। আপনার কাছে আমার আরো অনেক প্রশ্ন আছে। আমরা শফি আহমেদের কাছে আসতে চাই। আসলে এই সময় আমরা দেখেছি গতকালকেও সচিবালয়ের সামনে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে, এবং এই বিক্ষোভের সঙ্গে যুক্ত আছে আরো অনেকগুলো বিক্ষোভ, এবং দলের অভ্যন্তরেও আসলে তাকে নিয়ে এক ধরনের বিব্রতকর অবস্থা আছে বলে আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি। এবং এরই মধ্যে শাহেদ, সাবরিনা, আরিফ, স্বাস্থ্য ব্যবস্থার দুর্বৃত্তায়ন, মহাপরিচালকের বক্তব্য মন্ত্রীকে বা মন্ত্রণালয়কে এক ধরনের অ্যাড্রেস করে, আপনি এই পুরো ব্যাপারটির মধ্যে আসলে কি লক্ষ্য করেছেন? আপনার ব্যাখ্যা কি এই জায়গায়, শফি আহমেদ? আমি পুরো ব্যাপারটাকে দেখছি এভাবে যে এটা আজকেই যে হঠাৎ করে সৃষ্টি হয়েছে তা না, এই কোভিড এর কারণে জিনিসটা আমাদের কাছে প্রকাশিত হয়েছে। কিন্তু আপনারা খেয়াল করবেন যে এই দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, এই স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য খাত, এটা পর্যায়ক্রমিক ভাবে বিভিন্ন আমল থেকে এটা আস্তে 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 ডিক্রিজ করতে করতে আজকের এই দৈন্য দশায় পতিত হয়েছে। আপনি যদি অতীতের কর্মকাণ্ডগুলি ঘেটে দেখেন, আমরা সবসময় এই সামনের সমস্যা নিয়ে দৌড়াই, একটা সমস্যা হলো ওইটার পিছনে দৌড়াই। আপনি অতীতে যান, তার অতীতে যান, তার অতীতে যান। এই অতীতগুলি যদি আমরা চিহ্নিত করি, এই যে আগে যখন খবরের কাগজগুলিতে রিপোর্ট আসতো, যে রিপোর্টগুলিতে যে কেলেঙ্কারি আসতো, সেই কেলেঙ্কারিগুলির যদি যথাযথ ব্যবস্থা নেওয়া হতো, তাহলে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য অধিদপ্তরই হোক আর মন্ত্রণালয় হোক বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে অন্যান্য পরিদপ্তর হোক, তারা কিন্তু এই জায়গায় যেতে পারতো না। এখন কথা হচ্ছে যে যখন কোভিড আমাদের এখানে আমরা বুঝতে পারলাম 2020 সালের 8ই মার্চ, এরপর থেকে আমাদের যে উদ্যোগগুলি খেয়াল করবেন, উদ্যোগগুলি কিন্তু খুবই ধীরগতিতে আগাচ্ছে। এবং সাংবাদিক গোলাম মর্তুজা ভাই যে কথাটা বলেছেন যে একটা প্রতিষ্ঠানকে তারা পজিটিভ নেগেটিভ পরীক্ষা করার জন্য পিসিআর ল্যাবে টেস্ট করার জন্য তারা অনুমতি দিল, কাকে অনুমতি দিল? তারপরে এই শুধু কিট পরীক্ষা বা আপনার করোনা শনাক্ত না, আপনার বিভিন্ন হসপিটালে যে আইসিইউর ব্যবস্থা, বিভিন্ন হসপিটালে যে চিকিৎসা ব্যবস্থা এই কোভিড রোগীর, এগুলি অনেকটা অপর্যাপ্ত। এবং ইতিপূর্বে আমি নিজেই শুনেছি যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে ভেন্টিলেটর আসছে, পরে আবার কয়েকদিন আগে উনি বললেন যে ভেন্টিলেশনের প্রয়োজন নাই, ভেন্টিলেটরে যে যায় সে আর ফিরে আসে না। এইগুলি তো কথা না। যেমন আজকের কাগজে আছে যে অধিদপ্তর এক ধরনের কথা বলছে, যে তারা বলছে যে চুক্তিটা যখন হয় তখন স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করেই করা হয়। গতকালকে তারা বলেছে যে উপরের নির্দেশে করা হয়েছে। আমি প্রশ্ন করতে চাই, সেই উপরটা কোথায়, কত দূর সেই উপায়টা, যে উপায়টা বাংলাদেশের 18 কোটি জনগণকে নিয়ে ছিনি মেরে খেলতে পারে? এখন প্রশ্ন হচ্ছে যে আজকে আবার বলছে যে উপরের নির্দেশে বলে নেই, বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করে করা হয়েছে। মন্ত্রী বলেছেন যে এরকম কত ফাইলই তো আসে, মন্ত্রীরা সব ফাইল পড়ে দেখে না। এটা কথা হতে পারে? মন্ত্রীরা ফাইল পড়ে দেখবে না, সই করবে, এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে? তারপরে এটা হচ্ছে আপনার রিজেন্টের কথা। আর ওই যে ভদ্রমহিলা যিনি ডাক্তার আরিফ, ওনাদের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান তো এই ধরনের কোনো যোগ্যতাই নাই ওনাদের, ওনাদের হসপিটালই নাই। তিতুমির কলেজের গ্রাউন্ড দখল করে ওনারা পজিশনে গেছেন। এবং জি, শফি আহমেদ, আপনাকে শুনতে পাচ্ছিলাম, কিন্তু এখন আপনাকে শুনতে পাচ্ছি না। আপনি সম্ভবত একটু ব্ল্যাক আউট হয়েছেন। আপনার কাছে ফিরবো আমরা আসলে আবারও। আমরা একটু অ্যাডভোকেট আফজাল হোসেনের কাছে আসতে চাই। আসলে আপনার কাছে শেষে আসার পেছনে কারণ হচ্ছে যে আমরা আলোচনার এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা জানি যে আসলে আওয়ামী লীগের নাম এখানে ব্যবহৃত হয়েছে শাহেদের সঙ্গে। তিনি আসলে যেভাবেই কাঠামোতে ঢোকেন না কেন, তিনি একটি পদে ছিলেন বলে আমরা দেখেছি, এবং তার ফেসবুক পেজেও সেটি লেখা আছে। এবং তার সঙ্গে সঙ্গে তিনি সরকারের এবং মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ছবি তুলেছেন, সেটি প্রতারণার ফাঁদ হিসেবে ব্যবহার করেছেন। এই শাহেদ, সাবরিনা বা আরিফদের বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছে, আপনার প্রত্যাশা কি থাকবে এখানে? তারা দলের ভাবমূর্তি নষ্ট করেছে কিনা, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এদেরকে এখানে ঢোকালো কারা? তাদের ব্যাপারে আপনারা কোনো খোঁজ খবর গ্রহণ করবেন কিনা, অ্যাডভোকেট আফজাল? ধন্যবাদ আপনাকে।
মানে এই যে শাহেদ, পাপিয়া অথবা আরিফ, যারাই হোক, এদের দলীয় পরিচয় তারা যেই হোক না কেন, তারা প্রতারক, তাদের পরিচয় তারা বাটপার, তারা সমাজের একেবারে একটা কাল্পিক হিসেবে স্বীকৃত এবং তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে, এটাও সত্যি। আবার এটাও তো সত্যি, এই শাহেদ, এই পাপিয়া, এই আরিফ অথবা সাবরিনা, এদের এই নামগুলোর সাথে অনেকে আপনারা জানেন কিনা জানি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এর আগে খুব একটা পরিচিত ছিলাম না, হয়তো দু এক জায়গায় দেখেছি এবং ব্যক্তিগতভাবে আমি তারা যেসব জায়গায় বিচরণ করে অথবা যেরকম জীবনযাপন করে তার সাথে অভ্যস্ত না, এই কারণে নিজেও এড়িয়ে চলি এবং সেই কারণে এদের সম্পর্কে খুব একটা জানা হয় না। কিন্তু আজকে যখন সরকারের পক্ষ থেকে সরকার আইন শৃঙ্খলা বাহিনী অথবা ম্যাজিস্ট্রেট গিয়ে তাদেরকে তাদের প্রতিষ্ঠান সিলগালা করলো অথবা র্যাব গিয়ে তাদেরকে উদ্ধার করলো, এই যে সামগ্রিক যে সরকারের দুর্নীতি বিরোধী যে অভিযান, সেই অভিযানের পরেই কিন্তু আমরা সকলেই আমাদের মনত নড়লো এবং এই কাঠামো তো রাজনৈতিক কাঠামো না, বাংলাদেশের প্রশাসনিক কাঠামো, আপনাদের মিডিয়ার কাঠামো, কত রকমের কাঠামোর জায়গা আছে এবং সব জায়গাগুলোতে কিন্তু এই ধরনের সাহেদরা, এই ধরনের বাটপাড়ারা কিন্তু ঢুকে যাচ্ছে এবং ঢুকে যায়, এটা আমাদের চোখের সামনে। এবং আমি ব্যক্তিগতভাবে এইরকম যারা টাউট বদমাস, আমি বুদ্ধি জ্ঞানে বেশি অত চতুর অথবা যাই বলেন না কেন এরকম না হলেও টাউট বাটপাড়া আমি চিনি, তাদের আচার আচরণ, তাদের চুলের, তাদের রঙের, তাদের পোশাক, তাদের কথা বলার ঢং, তাদের ইংরেজি বাংলা মিলিয়ে কথা বলা, এইসব আচরণে আমি বুঝে যাই তারা টাউট কিনা। কিন্তু আমরা যখন দেখি তাদেরকে বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে আয়োজন করা হয়, অনুষ্ঠান আয়োজন করে, তারা বড় বড় হোটেলে গিয়ে তারা খানা পিনার আয়োজন করেন, সেখানে আমাদের অনেকেই যায় এবং সেই আয়োজনগুলোর সাথে সম্পৃক্ত হয় এবং এগুলো হচ্ছে, এগুলো স্বাভাবিক। কিন্তু এখন যেটা বিষয় হলো যে এই যে এরা ঢুকে যাচ্ছে অথবা ঢুকছে, সেখানে কি পরিচয় দিচ্ছে এবং আওয়ামী লীগের যারা নেতা কর্মী অথবা আওয়ামী লীগের যারা এই সংগঠনের তৃণমূল নেতা কর্মী, যারা ত্যাগ তিতিক্ষা আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা আছে, সেই সকল নেতা কর্মী, তাদের কাছে কিন্তু এই সকল মানে দুর্বৃত্ত তারা কিন্তু কখনোই জায়গা পায় না। কিন্তু বাস্তবতা হলো যাদের এটা দেখার কথা তারা কিন্তু এটা দেখেনি এবং সেই ব্যর্থতা অবশ্যই আমাদের আছে। এবং যেটা সবচেয়ে দুর্ভাগ্য যে আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বটা পালন করা উচিত ছিল সেটি আমরা করিনি। আমাদের দলের নেত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনা, তিনি সবসময় কিন্তু আমাদের যখন সাক্ষাৎকার দেন, কথা বলেন, আমাদের মিটিং কথা বলেন, তখন একটি কথা বলেন যে এই টাকা পয়সা এটি নিয়ে কেউ কিন্তু কবরে যাবে, এটি করে কিন্তু মানে পার পাওয়া যাবে না। এবং বঙ্গবন্ধু অ্যাডভোকেট আফজাল, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন আছে, আপনি অ্যাডভোকেট আফজাল আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে, আপনি আমার প্রশ্নটি শুনুন একটু। সেটা হচ্ছে, আমরা যতদূর জানি যে বাংলাদেশ আওয়ামী লীগের একটি কমিটিতে ঢোকা অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার, কারণ এখানে অনেক নেতা আছে, অনেক কর্মী আছে, অনেক দিন স্ট্রাগল করে তাকে পদে আসতে হয়। কিন্তু শাহেদদের মতো মানুষজন আসলে টুপ করে কিভাবে এত বড় গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকে যায়, তাদেরকে আনে কারা? এই যে হাইব্রিডের কথা শুনি আমরা দেখেছি, আপনাদের দলের সাধারণ সম্পাদক কিন্তু বারবার এই কথাগুলো বলেছেন, আপনি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের, আপনার এখানে কি জবাবটি আছে? না, আপনি খুব গুরুত্বপূর্ণ পদ, এটি আসলে আওয়ামী লীগের যে কোনো কর্মীর জায়গাটাও আমি মনে করি সম্মানের গুরুত্বপূর্ণ। কিন্তু আওয়ামী লীগের এই যে 18টি সাব কমিটি আছে, সাব কমিটিগুলোর সদস্য সংখ্যাও কিন্তু এক ধরনের অনির্ধারিত এবং এই সাব কমিটি যখন গঠন করা হয়, যখন এই বিষয়গুলো আমাদের দলের হাইকমান্ডের নজরে আসে, তখন কিন্তু আমরা এই সহ সম্পাদকের পদটিও কিন্তু বাতিল করে দিই এবং তারপরে বিভিন্ন ভাবে হয়তো এইরকম যারা দুর্বৃত্ত তো সবসময় থাকি এবং এই যে টাউট বাটপারের বিরুদ্ধে আইন, এটা তো আজকের আইন না, ব্রিটিশের সময় কিন্তু এই আইনটি হয় এবং সেই সময় কিন্তু এই যে কোর্ট কাছারিতে টাউট বাটপার মামলা মোকদ্দমা নিয়ে এরকম বাটপারি করে, তাদের নিয়ে কিন্তু একটা টাউট আইন আসছে। সুতরাং এটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার, 17 বছর ধরে বাংলাদেশে এই টাউট বাটপারের বিচরণ আছে। সুতরাং তারা এখন এই সময়, বিশেষ করে আমি মনে করি যে করোনা মহামারী কাল, এই সময় কত না কথাবার্তা আমরা শুনেছি অথবা আমরাও সকলে বলেছি যে এইবার যদি বেঁচে যাই তাহলে আমরা ভালোভাবে জীবনযাপন করবো। কিন্তু আমি একটু হতাশই এখন, কারণ এই করোনা এইটি দিয়েও ব্যবসা করতে পারে এবং সে মানুষ হিসেবে স্বীকৃত, সে যার সাথে ছবি তুলুক না কেন সে কিন্তু পার কোনো জায়গা নাই তার। এবং এখন যেহেতু তাকে গ্রেফতার করা হয়েছে
এবং আইন অনুযায়ী তাদের ব্যবস্থা হবে। এবং আমাদের জায়গা থেকে দলের সাংগঠনিক সম্পাদক হিসাবে আপনি বলছেন, আমাদের দায় থেকে আমরা আরো যত্নবান হব। আমাদের কমিটির জি, আপনার কাছে আমরা আবারও আসবো। অ্যাডভোকেট আব্দুল, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা আসলে বিরতির আগে আমাদের 4 মিনিট সময় আছে। 4 মিনিট সময়টা আসলে 2 মিনিট করে গোলাম মুর্তজা আপনার কাছে একটু আসতে চাই। আসলে এতক্ষণ যে আলোচনাগুলো হলো, সেই আলোচনার প্রেক্ষাপটে আপনার কি বক্তব্য আছে? তার আগে একজন দর্শক আমাদের সঙ্গে আছেন। দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি আমাদের কাছে করবেন। দর্শক, আপনার প্রশ্নটি জানতে চাই আমরা। আমি কামাল বলছিলাম মিরপুর থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে, যখন এই প্যান্ডামিক সিচুয়েশন বাংলাদেশে শুরু হয় মার্চ মাসে, এপ্রিল মাসে কিন্তু এই স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশের অনেকগুলি কোম্পানি, বিশেষ করে ওয়ালটনের নামও বলেছিলেন যে তাদের সাথে চুক্তি করা হচ্ছে এবং ভেন্টিলেটর তৈরি করবে। এবং এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে বাংলাদেশে ভেন্টিলেটরের অভাবে অনেক রোগী কিন্তু হসপিটালে মারা যায়। তা আমার কাছে মনে হচ্ছে যে এই অথর্ব স্বাস্থ্যমন্ত্রীকে রেখে এই সরকারের আসলে লাভটা কি হচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই প্রশ্ন শুধু আপনার নয়, প্রশ্নটি আরো অনেক মানুষের। গোলাম মুর্তজা, 2 মিনিটে আপনি আপনার বক্তব্য শেষ করবেন বিরতির আগে। বলা দরকার, তার জন্য একটু সময় লাগবে। আমি ততখানি চেষ্টা করছি সংক্ষেপে। আপনি শুরু করুন, পরবর্তীকালে শেষ করবেন আপনি আপনার বক্তব্য। আমরা সবসময় যেটা বলছি যে ঘটনাটি ঘটছে, এখানে আলোচনা হয়েছে, সেই ঘটনাটির পিছনে ঘুরছি, ঘটনার নেপথ্যের কারণ আমরা অনুসন্ধান করছি না। কারণ এই মুহূর্তে আমরা যেটা আলোচনা করছি, আলোচনার সময় আরো কতগুলো ঘটনা ঘটে যাচ্ছে। 500 টাকার জিনিস 5000 টাকায় কেনার পরিকল্পনা চলছে। আমরা এখানে জমে আলোচনা করছি, আর আমাদের নীতি নির্ধারকরাও জমে আলোচনা করছেন। সেই জমে আলোচনা করতে গিয়ে, মিটিং করতে গিয়েও সেখানে লক্ষ লক্ষ বা কোটি টাকার উপরে সেখানে খরচ হয়ে যাচ্ছে। ভাতা নিচ্ছেন, স্টেশনারি কিনছেন লক্ষ লক্ষ টাকা, এবং সেখানে নাস্তার বিলও অনেক কয়েক লক্ষ টাকা। জি, এই ঘটনাগুলো আমাদের সমাজে ঘটছে। এখন একটি ঘটনা ঘটার পরে আমরা বলছি যে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। মূল বিষয় হচ্ছে যেটা শামীম পাটোয়ারি বলেছেন, আমরা প্রতিষ্ঠান তৈরি করিনি। আমাদের যে সমস্ত প্রতিষ্ঠান ছিল সেই সমস্ত প্রতিষ্ঠানকেও যতখানি ছিল আমরা ধ্বংস করে দিয়েছি। আমাদের নির্বাচনী ব্যবস্থা খুব ভালো কখনো ছিল না। 91 সালের পরে একটা ধারা তৈরি হয়েছিল। সেই ধারাটি সামরিক সরকারগুলো 91 সালের আগে যে ধারাটি তৈরি করেছিল, গত এই 2014 সালের পর থেকে আমরা সেই ধারাকেও অতিক্রম করে চলে গেছি। এখন আর মানুষকে নির্বাচনের জন্য এখন আর মানুষকে ভোট দিতে হয় না। পুরো নির্বাচনী ব্যবস্থাপনাটাকেই আমরা দুর্বল করে দিয়েছি। এর পরিণতিটা কি? আমি নির্বাচন নিয়ে সমালোচনা করাটা আজকে আমার উদ্দেশ্য না। এর পরিণতিটা কি? পরিণতিটা হচ্ছে, যখন আপনার রাজনীতি দুর্বল হয়ে যায়, যখন রাজনীতি তার স্বাভাবিক গতিতে চলে না, রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে, সেই দুর্বল রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে, তখন তার ক্ষমতায় থাকার জন্য প্রশাসনের উপরে নির্ভর করতে হয়। প্রশাসনের উপর নির্ভর করতে গিয়ে সেই প্রশাসনকে তার এত বেশি সুযোগ সুবিধা দিতে হয়, সেই প্রশাসনের এত রকমের অন্যায় অনৈতিক কর্মকাণ্ড তাকে মেনে নিতে হয়। মেনে নেওয়ার কারণে যেটি হয় সেটি হচ্ছে, রাজনৈতিক দলটি রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে প্রশাসনের উপরে নির্ভরশীল হয়ে পড়ে। রাজনীতি যেহেতু ঠিক মতো চলে না, সেখানে পদ নিয়ে বাণিজ্য হয়। পদ বাণিজ্যের কারণে এই যে শত শত সহ সম্পাদকের পদ তৈরি হয়, সেটি আবার পরে বাদ দেওয়া হয়, কিন্তু তার পরিণতি দলকে ভোগ করতে হয়, দেশকে ভোগ করতে হয়। এই মুহূর্তে দেখেন, একজন এমপি, আপনারা এমনই এমপি কে বানিয়েছেন যেই এমপি কুয়েতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার করার পরের বক্তব্য কি? প্রথম বক্তব্য যেটি ফেক নিউজ। তারপরের বক্তব্য কি? তারপরের বক্তব্য, যদি কুয়েত আমাদের তথ্য জানায় তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। কিন্তু কুয়েতের পত্রিকাতে, আরব টাইমসে প্রতিদিন এই বাংলাদেশি এমপির ছবি দিয়ে প্রতিদিন সংবাদ প্রকাশিত হচ্ছে। গালফ নিউজে সংবাদ প্রকাশিত হচ্ছে। ইটালির সংবাদের কথা বললাম, সংবাদ প্রকাশিত হচ্ছে। আপনারা এই ইমেজটি কি দিয়ে পুনরুদ্ধার করবেন? গোলাম মুর্তজা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে বিরতির আগে আমাদের সময় নেই, আমরা একটু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির কাছে আসতে চাই, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। প্রশ্নের উত্তরটি আমরা আসলে বিরতির পরে এসে নেব। যে আলোচনাটি আসছিল যে আসলে রাজনীতিবিদরা এখন যে বাস্তবতার মধ্যে আছেন, সেই জায়গায় আমরা দেখেছি আসলে শাহেদদের মতো টাউট বা বাটপার, এই আফজাল ভাইয়ের বক্তব্য অনুসারে তারা কিন্তু ঢুকে যাচ্ছে, তারা কমিটিতে জায়গাও পাচ্ছে। আপনিও রাজনীতি করছেন, তারাও রাজনীতি করছেন। আপনাদের দীর্ঘদিনের পোড় খাওয়ার বাস্তবতা, আর তারা আসলে হুট করে উড়ে এসে জুড়ে বসার বাস্তবতা। শেষ পর্যন্ত রাজনীতি আসলে কলুষিত হচ্ছে, দুর্বৃত্তায়ন হচ্ছে। আপনার বক্তব্য কি থাকবে? উত্তরটি বিরতির পরে এসে নেব। আমাদের সঙ্গে সবাই থাকবেন, বিরতি নিয়ে ফিরছি একটু পরে আমরা সবাই।
দর্শক আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। বিরতির আগে একটি প্রশ্ন করেছিলাম ব্যারিস্টার শামীম হায়দারের কাছে, সেই প্রশ্নটি ধরে আপনার কাছে একটু আসতে চাই আমরা। আসলে দুর্বৃত্তায়ন, রাজনীতিবিদদের দুর্নাম এবং রাজনীতিতে এই সমস্ত ব্যক্তিদের অনুপ্রবেশ সবকিছু কাঠামোকে আরও বেশি কলুষিত করছে কিনা, মুক্তির পথ কি আছে আমাদের সামনে? ব্যারিস্টার শামীম। এটা আমার নতুন কোনো ঘটনা না। আজকে কাজী সাহেব একটা উপকমিটির সদস্য, এটাকে বড় করে দেখা কোনো বিষয় বলে আমি মনে করি না। এবং আমরা ওই স্বাস্থ্য সমস্যার বিশাল প্রবলেমটাকে শাহেদ এবং সাবরিনাতে ব্র্যাকেট বন্দি করে ফেলেছি। এটা এক ধরনের ভুল পথ হচ্ছে আমাদের। আমি যেটা ফিল করি, সরকারের সবচেয়ে বড় একটা ডেমোক্রেসির কিছুটা সংকট আমাদের ছিল, কিছুটা আছে। আরেকটা বড় ভুল পথে সরকার হাঁটছে। সরকার ভীত। কি নিয়ে ভীত? ব্যুরোক্রেটিক আনকোঅপারেটিভ অ্যাপ্রোচ, এটা নিয়ে ভীত যে আমরা যদি এই কাজগুলো করি তাহলে প্রশাসন আমাদের কথা নাও শুনতে পারে, অথবা আমাদের কথা বাদ দিয়ে আন্দোলনকারীদের সহযোগিতা করতে পারে। এরকম একটি ভয় আমার কাছে মনে হচ্ছে সরকারের মধ্যে কাজ করে, যে কারণে যে সমস্যাগুলো পলিটিশিয়ান দিয়ে সমাধান করা উচিত ছিল, যেখানে পলিটিশিয়ানদের ফেস করানো উচিত ছিল, পলিটিশিয়ানদের এম্পাওয়ার করা উচিত ছিল, সেই জায়গাগুলোতে ব্যুরোক্রেসিকে এম্পাওয়ার করা হয়েছে। ব্যুরোক্রেসি দক্ষ, কোনো সন্দেহ নাই, ওরা প্রফেশনাল, কোনো সন্দেহ নাই। বাট বাংলাদেশের মতো 18 কোটির একটা গিজিবিজির দেশে, সেখানে আপনি পলিটিক্যাল সলিউশন না করে নন পলিটিক্যাল ওয়েতে কখনো কোনো সলিউশন সাস্টেনেবল হয়নি, হবেও না। এবং আপনি দেখেন এই কোভিড পিরিয়ডেও আমরা যারা সরকারি বেতন পাই, সবাই মিলে যদি আমরা বলতাম যে আমরা এই বছর 25% বেতন নিব না, তাহলে সরকার 1 লক্ষ কোটি টাকা সেভ করতে পারত। এই 1 লক্ষ কোটি টাকা আমরা 1 কোটি পরিবারকে 1 লক্ষ করে টাকা দিতে পারতাম। পৃথিবীর অন্তত আমার জানা মতে 8টি দেশে এই কাজ করেছে। সরকারি কর্মচারীরা বলেছে আমরা বেতন কম নিব, অথবা ডিফার্ট করেছে। আমরা সেটা করিনি। উপরন্তু পরিচালন ব্যয় এই সময়ের মধ্যেও 37,000 কোটি টাকা বাড়ানো হচ্ছে। কাকে খুশি করার জন্য? এক্সিউমেটিক। এটা আমাদের দেশের একটা বড় ফান্ডামেন্টাল প্রবলেম। এই প্রবলেম থেকে বের হয়ে আসতে হবে। রাজনীতিবিদরা দুর্নীতিবাজ হতে পারে, কিন্তু পুরো প্রক্রিয়াতে যদি ব্যুরোক্রেসি সাপোর্ট না করে, অথবা ব্যুরোক্রেসি দুর্নীতিবাজ না হয়ে থাকে, রাজনীতিবিদ একা দুর্নীতি করতে পারে না। আর ব্যুরোক্রেসি যেটা করছে, শীর্ষ রাজনীতিবিদের কিছু দুর্নীতিকে সহায়তা করে শীর্ষ রাজনীতিবিদকে খুশি রাখছে, বাট অন্যদিকে তারাও দুর্নীতির পার্ট হয়ে যাচ্ছে। ব্যুরোক্রেসি এখন আর বের বেড়াতে পারছে না। আমরা একটা পলিটিক্যাল সলিউশন চাই, পলিটিক্যাল এমপাওয়ারমেন্ট চাই। সেখানে কিছু ভুল ত্রুটি হবে, কিন্তু সেটা সাস্টেইনেবল হবে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে শফি আহমেদ যুক্ত ছিলেন প্রথম থেকেই, তাকে আমরা আবারও স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আসলে যে অপরাধের শাহেদ সাবরিনারা দোষী, ঠিক একই অপরাধে তো আসলে যাদেরকে অনুমতি দিয়েছেন, পৃষ্ঠপোষকতা করেছেন, তারাও দোষী। এত ফলাও করে শাহেদকে ধরলাম আমরা, তাদের বিরুদ্ধে আসলে কি ব্যবস্থা হচ্ছে? শেষ দিকটা আরেকবার করেন। আমরা প্রশ্ন করেছিলাম যে এত ফলাও করে শাহিদদেরকে ধরলাম, সাবরিনাকে ধরলাম, তারা যাদেরকে তৈরি করলো, পৃষ্ঠপোষকতা করলো এবং এই দুর্বৃত্ত হওয়ার সুযোগ তৈরি করে দিল, তাদের বিরুদ্ধে আসলে আমরা কি করেছি এখন পর্যন্ত? আচ্ছা, আমি বক্তব্য দেওয়ার আগে যে জায়গাটায় থেমে গিয়েছিলাম যান্ত্রিক গোলযোগের কারণে, সেটা বলি যে মন্ত্রী মহোদয় আজকে বলেছেন যে মন্ত্রীদের কাছে অনেক ফাইল আছে, ওনারা পড়েন না। খুবই দায়িত্বহীনতার পরিচয়, এটা উনি বলতে পারেন না। যাই হোক, আপনি আন্দোলনের কথা বলছিলেন আগের বার। আন্দোলন নিয়ে আমি চিন্তিত না, এই কারণে যেটা আন্দোলনের বিষয় না, বিষয়টা করোনা কোন দল মত বর্ণ কাউকে চিহ্নিত করে ধরছে না, সবাইকে ধরছে। জাতিগতভাবে আমরা বৈশ্বিকভাবে সারা পৃথিবীর মানুষ এটা এফেক্টেড। এখন আমরা এই যে সমস্যাটার সমাধানের জন্য যেতে চাই, তাহলে স্বাস্থ্য ব্যবস্থাকে ইমিডিয়েটলি ঢালাওভাবে আপনার মন্ত্রণালয় থেকে শুরু করে অধিদপ্তর, অন্যান্য অধিদপ্তর সহ বিভিন্ন হাসপাতালগুলিকে আপনার ইমিডিয়েটলি, যেহেতু আমার আগে ব্যারিস্টার সাহেব বলেছেন যে শীর্ষ রাজনীতিবিদকে খুশি রাখতে চায়, আমি বলছি যে এটাই এই ধরনের সমাজ ব্যবস্থার, এই ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়ার নিয়ম। কিন্তু এই নিয়ম ভেঙেই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 64টা জেলায় কিন্তু মিটিং করেছেন। হ্যাঁ, মিটিং এর মধ্যে দিয়ে কিন্তু তারা কোন ধরনের সাজেশন আমার জানা মতে কোনোরকম ভাবে দেন নাই। সমস্যাগুলো চিহ্নিত করলে দ্রুত র্যাপিড আপনার ব্যবস্থা নেওয়ার সম্ভব ছিল। যা হোক, এখন যে প্রশ্নটা আসছেন যে শাহেদ বা সাবরিনা, এদের সম্পর্কে আমার ব্যক্তিগতভাবে কোনো ধারণা ছিল না অতীতে। কয়েকদিন যাবৎ দেখছি, গত 1 সপ্তাহ যাবৎ। আমার কথা হচ্ছে যে এই শাহেদ সাবরিনা এরা হচ্ছে এই ধরনের যে ব্যবস্থা, এই ব্যবস্থার বাই প্রোডাক্ট। এরা কিভাবে ঢুকে? আমি আফজাল আছেন, সাংগঠনিক সম্পাদক আমাদের,
আমি আব্দুল সিনিয়র, যদি আমি কোনো দায়িত্বে নাই, তারপরে বলতে চাই যে আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতা কর্মী মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বা বঙ্গভবনে বা অন্যান্য যে সমস্ত অনুষ্ঠানে যে তাকে দেখলাম, তার ছবি দেখলাম, এগুলিতে ঢোকার পাস পায় না। এটা একটা আহাজারি চলছে। কিন্তু ওরা কিভাবে ঢুকে যায়? তাহলে একটা নষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে ঢুকে যায়। সে দাবি করছে সে আওয়ামী লীগের দায়িত্বে আছে, বাট আমি যতদূর জানি যে সে দাবি করছে, বিভিন্ন ছবিও বলছে যে সে দায়িত্বে না থাকলে সেই জায়গায় ঢুকে কেমনে, আওয়ামী লীগের বিভিন্ন কনফারেন্সে ঢুকে কেমনে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমি দীর্ঘদিন এই দলটা করেছি, এখানে আওয়ামী লীগের যে নিয়ম, সেই নিয়মের মধ্যে কাঠামোতে অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ এই ধরনের ছেলেপেলেদের নাই। তারপরে ওরা ঢুকেছে, তারপরে ওরা বিভিন্ন মিটিং এ ঢুকেছে। তাহলে প্রশ্ন আসে, তাহলে কেমনে ঢুকলো? তাহলে কেউ না কেউ ঢুকিয়েছে। তাহলে এর আগে যে সমস্যাগুলি ছিল, এই যে ওয়েস্টিন হোটেলে একটা বাজে কেলেঙ্কারির ব্যাপার, এর আগে যে ক্যাসিনো কেলেঙ্কারি, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে এর বাই প্রোডাক্ট। তাই বলছি যে প্রথম দিকে বলছিলাম কথাটা, যে একটা সমস্যা হয় আমরা সেই সমস্যার পিছনে দৌড়াই। আমাদেরকে চিহ্নিত করতে হবে, শুধু আওয়ামী লীগ বলে কথা না, আমাদের দেশবাসীকে চিহ্নিত করতে হবে এই সমস্ত অপকর্মের পিছনে মদতদাতা কারা, হোতা কারা। এবং আজকে সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে, কালকে সাবরিনাকে গ্রেপ্তার করা হয়েছে, ওনাদের মুখ থেকে নানান কথা গোয়েন্দারা তথ্য সংগ্রহ করছেন, বের করবেন, মুক্তচোখ আলোচনা হবে। এই মুক্তচোখ আলোচনার মধ্যে আমরা থাকতে চাই না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ঘটনার সাথে সাহেবকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য, সাবরিনাকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য, বা আরো যে একটা মেডিকেল কলেজের সমস্যা হয়েছে, প্রাইভেট মেডিকেল কলেজে, তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে যারা ভূমিকা পালন করেছে, এটা তারা অবশ্যই ইন্টারোগেশনে বলবে। জি শফি, আমাদের সময় একদম শেষের দিকে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বুঝতে পেরেছি আপনি বলছেন যে সরকার জিরো টলারেন্সে যায়। অবশ্যই পেছনের গডফাদারদের ব্যাপারে জিরো টলারেন্সে থাকতে হবে, আপনার এটি বক্তব্য। আমরা অ্যাডভোকেট আফজাল হোসেন আপনার কাছে আসতে চাই একটু। আসলে আমরা শুনেছি আপনার আগের বক্তব্যে আপনি বলেছেন যে আসলে আপনি নিজে এই ঘটনায় ব্যথিত এবং কিছুটা বিব্রত এবং দুঃখ প্রকাশও করেছেন। এইরকম লোক কিভাবে এত বড় সংগঠনের মধ্যে ঢুকে তারা আসলে সংগঠনের দুর্নাম করে। ভবিষ্যতে যারা শাহেদ হয়ে ওঠার চেষ্টা করবেন তাদের জন্য কি আপনাদের আসলে গেট কিপিংটা কতখানি শক্ত আছে বলে আপনি এখন মনে করছেন? অ্যাডভোকেট আফজাল। না, ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ সবসময় ত্যাগী নেতা কর্মীদের দলের মধ্যে তাদেরকে উৎসাহিত করে এবং তাদেরকে নিয়ে পরিচালনা করে। এবং আওয়ামী লীগের যে এই যে সাব কমিটি গঠন করার উদ্দেশ্য হলো আমাদের একজাক ত্যাগী নেতা কর্মী যারা ছাত্রলীগ করেছে, যুবলীগ করে অথবা অন্যান্য অঙ্গ সংগঠন করে এবং ভবিষ্যতে আওয়ামী লীগের মূলধারার রাজনীতি নেতৃত্ব করে জাতীয় প্রয়োজন নেতৃত্ব করে এরকম মেধাবী কর্মীদেরকে সাব কমিটির সাথে সম্পৃক্ত করা হয় এবং দলের যে বিভিন্ন রকম সিম্পোজিয়াম আয়োজন করবে, এগুলো বুদ্ধিবৃত্তিক চর্চা এগুলো তারা করবে। এবং সেই ক্ষেত্রে যাদের এখানে থাকার কথা সেই আমাদের ত্যাগী নেতা কর্মীদেরকে আমরা যত বেশি সংখ্যায় আমাদের দলের সাথে সম্পৃক্ত করতে পারবো তাহলেই দলের শ্রীবৃদ্ধি হবে। এবং কেউ হয়তো সাহেবদেরকে জায়গা করে দিয়েছে অথবা সাহেবরা মানে এক ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে চলে আসে, কারণ এই হরকত প্রসাদ শাস্ত্রীর সে প্রেম গল্প তো আমরা সকলেই জানি। এইরকম প্রতারকদের পকেটে সবসময় পেলের শিশি থাকে এবং সমাজে এই যে মানুষরা মানে একটা পর্যায়ে গিয়ে এইরকম মানে মুসাহেবীদের মানে তাদের খপ্পরে পড়ে যায়, এটা সেখান থেকে অনেকেই হয়তো মুক্ত হতে পারে না। আমি মুক্ত থাকতে হবে, এটা আমি বিশ্বাস করি। রাজনৈতিক দলে নির্মোহ থাকতে হবে, নির্মোহ থেকে শুদ্ধভাবে জীবনাচার করে এবং দলকে সেভাবে পরিচালনা করতে হবে। আমাদের দলের নেত্রী জাতির জন্য বঙ্গবন্ধু কন্যা সেটা আমাদের শিক্ষা দিয়েছেন এবং সেই শিক্ষা যত দ্রুত সম্ভব আমাদের নেতা কর্মীরা তৃণমূল পর্যায়ে পর্যন্ত নামতে পারবো ততই আমাদের জন্য মঙ্গল হবে। আর একটা কথা যেটি হলো যে মুর্তজা সাহেবের কথা বলতে বলতে একটা নির্বাচনের কথা নিয়ে আসছে এবং যে আমাদের আসলে আজকে নির্বাচন প্রসঙ্গে কথা বলার সুযোগ একটু কম। আপনার শেষ বাক্যটি বললে আমি গোলাম মুর্তজার কাছে যেতে চাই। আমাদের হাতে মাত্র 2 মিনিট সময় আছে। আর মোহাম্মদ আফজাল, অ্যাডভোকেট আফজাল। মানে হত্যা, খুন, সন্ত্রাসের ধারাবাহিকতা, রাষ্ট্র পরিবর্তন অথবা 21শে রাষ্ট্র পরিবর্তন অথবা জঙ্গিবাদ, এইসব উপসর্গ যেটা গণতন্ত্রের সাথে কোনোভাবেই যায় না। গণতান্ত্রিক একটা প্রতিষ্ঠান আমরা প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশে বিকাশ লাভ করুক এটা সকলেই আমরা চাই,
কিন্তু গণতন্ত্রের সাথে যে উপসর্গগুলো যায় না, সেগুলো কিন্তু আপনি যে তারিখ থেকে নির্বাচন বাংলাদেশে খারাপ নির্বাচনের কথা বলতে চাইছেন, তার আগে কিন্তু গণতন্ত্রের সবচেয়ে খারাপ উপসর্গগুলো বাংলাদেশে ছিল, সেগুলো বিবেচনায় আনতে হবে। জি, অ্যাডভোকেট আফজাল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা আসলে গোলাম মোর্তজা আপনাকে দিয়ে শেষ করতে চাই আলোচনা, আমাদের হাতে 2 মিনিট সময় আছে। আপনার কাছে নতুন কোনো প্রশ্ন নেই, অনেক প্রশ্ন ইতিমধ্যে তৈরি হয়েছে, আপনার সমাপনী বক্তব্য কি আছে গোলাম মোর্তজা? প্রথমত কথা, স্বাস্থ্য খাত সহ আমাদের সামগ্রিক যে দুর্নীতির বিস্তার, সেই বিস্তারে আমরা কখনো একজন পাপিয়া, কখনো একজন সাহিত্যে নিয়ে আলোচনা করি। এখানে গণমাধ্যমেরও দায় আছে। এই আলোচনাটি করলে যেটা হয়, আলোচনাটি দরকার আছে, ব্যবস্থা নেওয়া দরকার আছে, কিন্তু আমরা যদি শুধুমাত্র এই আলোচনার মধ্যেই সীমিত থাকি, তাহলে আমরা বড় দুর্নীতিটাকে কোনো না কোনো প্রক্রিয়াতে একটা চাপা দিয়ে দিই। দেশ রাজনীতিবিদরা পরিচালনা করেন, রাজনীতিবিদরাই পরিচালনা করবে। রাজনীতিবিদদের রাজনীতিবিদ হয়ে ওঠার যে কঠিনতর প্রক্রিয়া, বর্তমান সময়ে আমরা সেই জায়গাটি থেকে বিচ্যুত হয়ে গেছি। বিচ্যুত হয়ে যাওয়ার কারণে আমরা জনগণকে মাইনাস করে দিয়ে রাজনীতি করার জায়গায় চলে এসেছি। এই জনগণকে মাইনাস করে দিয়ে নেতা নির্বাচিত হওয়া, এমপি নির্বাচিত হওয়া, এবং তার প্রেক্ষিতে যদি দেশ পরিচালনা করা হয়, তাহলে যে ব্যুরোক্রেসির গুরুত্ব বাড়ে, ব্যুরোক্রেসির উপরে নির্ভরশীলতা বাড়ে। সেখানে খরচ কমানো কেন? সবার যখন অন্য সেক্টরে যখন বেতন হচ্ছে না, তাদের আপনি বেতন বাড়িয়ে দিচ্ছেন। এই বাড়ানোটা হয় হচ্ছে তাদের থেকে আপনার নির্ভরতা, তাদের উপর আপনার নির্ভরতা। এই নির্ভরতা কমানোর একমাত্র পথ হচ্ছে আপনার সঠিক এবং স্বাভাবিক রাজনীতি করা। রাজনীতির যে একটি কঠিন প্রক্রিয়া, সেই কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেন, তাহলে আপনার ওই ব্যুরোক্রেসির উপর নির্ভরশীল থাকতে হয় না, জনগণের উপরে নির্ভরশীল থেকে দেশ পরিচালনা করা যায়। তখন এই রাজনীতিতে সাহেবদের মতো এই ধরনের বাটপাটদের উত্থান হয় না। নিঃসন্দেহে পূর্বের সরকারগুলোর সময়ে এরকম বহু সাহেব ছিল, কিন্তু আমরা তো সামনের দিকে এগোচ্ছি। এখন এসে এতদিন পরে এসে আমাদের এই সাহেবদের দেখার কথা ছিল না, কিন্তু বাস্তবতা হচ্ছে পর্যায়ক্রমে এই সাহেবদের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা পানির উপরের স্তর নিয়ে আলোচনা করছি, নিচের স্তরে আমরা যেতে পারছি না। জি গোলাম মোর্তজা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আসলে আর কোন স্তরে যাওয়ার সময় আজকে হাতে নেই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত আলোচনা অংশগ্রহণ করার জন্য। আমরা অন্য কোনো দিন আসলে সাহেবদের যারা তৈরি করে, সেই গডফাদারদের ব্যাপারে কি উদ্যোগ গ্রহণ করা হবে, কি পদ্ধতি গ্রহণ করা হবে, সেটি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কালকে আবার দেখা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।